যে একজনকে গ্রেফতার করা হয়েছিল সেই একজনকে পর্যন্ত জামিন দিয়ে দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যায় না। এটা সুস্পষ্টভাবে সরকারের এবং এই হামলাকারী শক্তির গণঅভ্যুত্থানের সাথে গাদ্দারি। বন্ধুগণ, একদিকে যেমন বাংলাদেশের ইতিহাস শাসক শ্রেণীর গাদ্দারির ইতিহাস, একই সাথে এই বাংলাদেশের জনগণের ইতিহাস সেই গাদ্দারিকে প্রতিহত করার ইতিহাস। বন্ধুগণ, ৭১-এ ওই গাদ্দার পাকিস্তানি হানাদার বাহিনী, ওই গাদ্দার জামাত শিবির আল-বদর রাজাকারকে এই বাংলাদেশের মানুষ প্রতিহত করেছিল। বন্ধুগণ, বর্তমানের গাদ্দারদের স্মরণ করিয়ে দিতে চাই। আমরা ৭১-এর গাদ্দারদের প্রতিহত করেছি, আমরা ২৪-এর গাদ্দারদের, আমরা ১৬ বছরের ফ্যাসিবাদীদের ভারতে পাঠিয়ে দিয়েছি। আপনাদের জায়গা কই হবে আপনারা ঠিক করে নেন। গাদ্দারি সহ্য করে না বাংলাদেশের মানুষজন, রক্ত দিয়ে গাদ্দারদের প্রতিহত করা হয় এই দেশে। এইটাই বাংলাদেশের ইতিহাস, এটাই দেশের গণমানুষের লড়াইয়ের ইতিহাস। বিশ্বাসঘাতকতা বেশিদিন সহ্য করবো না। বন্ধুগণ, আমরা দেখি যেই শক্তি হামলা করে, যেই শক্তি ৮০ থেকে ৯০-এ বাংলাদেশের শিক্ষাঙ্গন রক্তাক্ত করেছে, যেই শক্তি ৭১-এ এই দেশের জনমানুষের সাথে গাদ্দারি করেছে, তারা বলতে চায়, তারা ছলে বলে কৌশলে নানানভাবে আমাদেরকে নানান কিছু বোঝাতে চায়। তারা বলতে চায় ৭১-এর যুদ্ধাপরাধী শক্তির যুদ্ধাপরাধের সাথে জড়িত ছাত্র সংঘের সাথে তারা যে ৭৮-এ প্রতিষ্ঠিত হয়েছে তাদের কোনো সম্পর্ক নাই। বন্ধুগণ, তাহলে ওই ৭১ সালে রংপুরে ছাত্র সংঘের যেই সভাপতি, সে কিভাবে ৭৭-এ প্রতিষ্ঠিত ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি হয়? সেই এটিএম আজহার যে ৭১-এ রংপুরে আল-বদরের কমান্ডার ছিল, সে কিভাবে হুট করে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি হয়ে যায়? বন্ধুগণ, চট্টগ্রামে ৭১-এ যখন যুদ্ধ চলছিল, তখন চট্টগ্রাম ছাত্র সংঘের যে সভাপতি ছিল মীর কাসেম, কুখ্যাত যুদ্ধাপরাধী, সে কিভাবে ৭৭-এ প্রতিষ্ঠিত ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি হয়? এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে, এই সব প্রশ্নের উত্তর না দিয়ে আপনারা আমার সাথে ছলাকলা করেন। আপনারা যুদ্ধাপরাধের সাথে যুক্ত না এটা বোঝাইতে চান। আমরা বোকা। বাংলাদেশের মানুষ বলদ। বাংলাদেশের মানুষ বলদ না হইলে, বাংলাদেশের মানুষ বলদ হইলে পাকিস্তানিদের আমরা তাড়াইতে পারতাম না। বাংলাদেশের মানুষ এত বোকা হইলে ২৪-এ শেখ হাসিনার পতন হইতো না। কারণ শেখ হাসিনা আমাদের উন্নয়নের গল্প শোনাইতো, নানান ছলাকলা বুঝাইতো, মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলভাবে গেলানোর চেষ্টা করতো। আমরা তাড়াইছি না শেখ হাসিনা রে, আমরা ৭১-এ তাড়াইছি না পাকিস্তানিদের। এগুলা বন্ধ করেন। আমরা গণঅভ্যুত্থানের পরে নানান জায়গা থেকে নানানভাবে বলার চেষ্টা হয়েছে, আপনারা ক্ষমা চান বাংলাদেশের মানুষের কাছে, গাদ্দারির জন্য ক্ষমা চান। আপনাদেরকে বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে দেওয়া যায় কিনা সেটা বিবেচনা সাপেক্ষ হতে পারে, কিন্তু আপনারা যা করতেছেন, আপনাদের যেই গাদ্দারির ইতিহাস সেটা যে কন্টিনিউ করতেছেন, সেটা আপনারা বোঝাই দিচ্ছেন। সেটা চট্টগ্রামে আমার বোনের পেছন থেকে লাথি মেরে আপনারা বোঝাই দিতেছেন যে আপনারা বারবার পেছন থেকে ছুরি মারতেই অভ্যস্ত। বন্ধুগণ, অনেক কথা বলে ফেলেছি। বন্ধুগণ, গণতন্ত্রের সংগ্রামীটা, গণমানুষের সংগ্রামীটা ৮০ থেকে ৯০ সালে বাংলাদেশের সকল ক্যাম্পাস এই শিবিরের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছে। ৭৮-এ যখন তারা প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তখন অপরাজেয় বাংলা, মুক্তিযুদ্ধের প্রতীক অপরাজেয় বাংলা ভাঙার জন্য তারা গণস্বাক্ষর শুরু করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে কান ধরে ক্যাম্পাস থেকে বের করে দিছিল। বন্ধুগণ, যখন অপরাজেয় বাংলা ভাঙার জন্য তারা ক্যাম্পেইন করে, তখন বোঝা যায় যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, তারা বাংলাদেশের পক্ষে না বিপক্ষে। বন্ধুগণ, আর একবার সন্ত্রাসের রাজনীতি তারা শুরু করতে চাচ্ছে। আর একবার তারা ৮০ থেকে ৯০, ৮০ থেকে ৯৫-এর যে ইতিহাস সেটা পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। কিন্তু আমরা সাবধান করে দিতে চাই যে গণমানুষের লড়াইয়ের বিরুদ্ধে আপনাদের অবস্থান, ঐতিহাসিক অবস্থান, সেই গণমানুষ বারবার আপনাদেরকে প্রতিহত করেছে, আপনাদেরকে আবারও প্রতিহত করা হবে। সেই সামনের দিনের গণমানুষের লড়াইয়ে সকলকে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ,
জামাত শিবিরের কাছে এত আহ্বান জানায় কোনো লাভ নাই। আমাদের আহ্বান তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সাধারণ জনতার প্রতি আপনারা একতাবদ্ধ হন এবং জামাত শিবিরের এই সন্ত্রাসী রাজনীতিকে প্রত্যাখ্যান করেন, তাদেরকে প্রতিরোধ করেন ক্যাম্পাসে ক্যাম্পাসে। এ পর্যায়ে আমাদের বিক্ষোভ সমাবেশের প্রায় শেষে আমরা চলে এসেছি। সমাপনী বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি নুজিয়া হাসিন নাশাকে। সংগ্রামী উপস্থিতি, আপনাদের সবাইকে গণতান্ত্রিক ছাত্র জোট ও আমার সংগঠন বিপ্লবী ছাত্রমৈত্রীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। এতক্ষণ আপনারা যারা বক্তাদের কথা ধৈর্য সহকারে শুনছিলেন তারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা আসলে এখানে আজকে কেন দাঁড়িয়েছি। আপনারা জেনে গিয়েছেন যে চিহ্নিত রাজাকারকে বেকসুর খালাস করেছে এই ইন্টারিম সরকার, এই তথাকথিত গণ অভ্যুত্থানের সরকার। তাহলে এই সরকারের মধ্যে আর ওই আওয়ামী লীগের সরকারের মধ্যে তফাৎটা কি রইল? এই বাংলার মানুষ ওই ফ্যাসিস্টকে দাঁড়িয়েছিল, তাদের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষায় আরো একবার লাথি মারলো এই শাসক গোষ্ঠী। বন্ধুগণ, ৭১-এর গণ আকাঙ্ক্ষা ছিল এই দেশের মাটিতে ওই যুদ্ধাপরাধীদের বিচার হবে, কিন্তু আমরা দেখলাম সেই বিচার ওই মুজিব করলো না। পরবর্তীতে আওয়ামী লীগ কেবলমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যুদ্ধাপরাধীদের বিচারের নামে নিজস্ব একটা ট্রাইব্যুনাল বানাইলো, যেখানে তারা বিচার প্রক্রিয়াকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করলো। এই অভ্যুত্থানের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে এই দেশের মাটিতে ওই ৭১-এর যুদ্ধাপরাধীদের এবং ২৪-এর গণহত্যাকারীদের বিচার সম্পন্ন হবে, কিন্তু আমরা দেখলাম সেই বিচার হলো না। সেই বিচার হওয়ার সকল প্রক্রিয়া তারা বন্ধ করে রাখলো। আমরা দেখলাম যে ওই জামাত আরেক গণহত্যাকারী সংগঠন, তারা আওয়ামী লীগকে রক্ষা করার জন্য সংবিধানে গণহত্যার যে বিধান সেটা তারা বাতিল চাইলো, সেটাতে তারা রাজি হইল না। বন্ধুগণ, এই ইন্টারিম সরকার ওই চিহ্নিত রাজাকারকে, ওই চিহ্নিত যুদ্ধাপরাধীকে মুক্ত করার মাধ্যমে এই দেশের সকল মা বোন, এই দেশের ৭১, এই দেশের জনযুদ্ধের সাথে প্রতারণা করলো। আমরা দেখলাম এই প্রতারণায় আরো একবার এই দেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা সেটা ধ্বংস হলো। স্বাভাবিকভাবে গণতন্ত্রকামী যত মানুষ তারা আবার রাজপথে নামলো, তারা বিক্ষোভ সমাবেশ করলো, তারা মিছিল করলো। সেই মিছিলে শাহবাগ বিরোধী ঐক্য এই নামে এই দোকান খুলে এই নতুন প্ল্যাটফর্মের নাটক করে শিবিরের নেতা কর্মীরা সেই গণতন্ত্রকামী মানুষের উপরে হামলা করলো। সেই হামলায় আমরা কি দেখলাম? সেই দেখেন, হাসিনার পুলিশের আমলের মতো হামলাকারীকে রক্ষা করে চলছিল চট্টগ্রামের পুলিশরা। আমরা দেখলাম শিবিরের নেতারা পিছন থেকে আমার জুলাইয়ের সহযোদ্ধা আমাদের সেই নারী নেত্রীদের কোমরে লাথি মারলো, কিন্তু পুলিশ তাকে রক্ষা করলো ওই হামলাকারীকে। আমরা দেখলাম থানায় মব হইলো ওই হামলাকারীকে বের করে আনার জন্য, কিন্তু এই পরবর্তীতে দেখা গেল যে শিবির এবং জামাত সেই সকল দায় তারা এড়িয়ে গেল। বন্ধুরা, তারা যুগে যুগেই এই কাজই করেছে। ইতিহাস সাক্ষী, তারা ৭১-কে অস্বীকার করে, তারা ২৪-কেও অস্বীকার করবে, কারণ তারা যা করছে তা ২৪-এর যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা তার সাথে গাদ্দারি। বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে সভাপতি তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে তারা বলেছে বামপন্থী সংগঠনগুলো নাকি ক্যাম্পাসে সহ অবস্থানের গণতন্ত্রের পরিবেশ ধ্বংস করছে। আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট বলে দেই, গণহত্যাকারীদের সাথে গণতন্ত্রকামীদের কখনো সহ অবস্থান হয় না। ওই গণহত্যাকারীদের সাথে সহ অবস্থান হয়েছিল বিগত ১৬ বছর। কাদের সাথে তাদের সহ অবস্থান ছিল? কাদের লুঙ্গির তলে তারা ছিল? তারা ছিল আরেক গণহত্যাকারী সংগঠন, ওই আওয়ামী লীগ, ওই ছাত্রলীগের লুঙ্গির তলে। তাদের সাথে কখনো এই ক্যাম্পাসের গণতন্ত্রকামী মানুষের সহ অবস্থান হতে পারে না। তাদের সাথে যাদের সহ অবস্থান হয়েছিল বিগত ১৬ বছর, এই দেশের মানুষ ওই জামাত শিবিরকে আবার তাদের কাছেই পাঠিয়ে দিবে, কারণ এই দেশের মাটিতে কোনোদিনও এই গাদ্দারদের ঠিকানা হতে পারে না, মানুষ মানবে না। কিছুক্ষণ আগে আপনি বক্তাদের কাছ থেকে শুনেছেন যে ওই মাদারগঞ্জে কিভাবে জামাতের নেতাদের গলায় জুতা পরিয়ে ঘুরানো হচ্ছে। আপনি শুনেছেন বক্তাদের কাছ থেকে যে এই শিবির এই ক্যাম্পাসে ৭১-এর চিহ্ন অপরাজেয় বাংলাকে ভাঙ
ভাঙতে চেয়েছিল। আপনারা শুনেছেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড। এর মাধ্যমে প্রতীয়মান হয় বন্ধুগণ, এই দেশের মানুষের যে মুক্তির সংগ্রাম, এই দেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এই দেশের মা ও মাটিকে কোনোদিন জামাত শিবির স্বীকার করে নেয়নি, আগামী দিনেও তারা করবে না। তারা এখন যা করছে তা হচ্ছে ওই ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ আর ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। বন্ধুগণ, শিবির দাবি করেছে যে এই ক্যাম্পাসে আমরা ছাত্র সংসদ নির্বাচন আটকানোর জন্য নৈরাজ্য তৈরি করছি। আমরা বলতে চাই যে নৈরাজ্য তো আপনারা তৈরি করছেন গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালিয়ে। আমরা বলতে চাই যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পাটাতন তৈরি করার কথা তা তৈরি করতে বাধা আপনারা দিচ্ছেন। তা না হলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো জুলাইয়ে হামলাকারী ছাত্রলীগের তালিকা তৈরি করতে ব্যর্থ হয়েছে? আপনারা সেই তালিকা তৈরি করতে দেন না, কারণ ওই তালিকায় তো আপনাদের নেতাকর্মীদের নাম আছে। এই নাম যদি প্রকাশ হয়ে যায় তাহলে আপনারা রাজনীতিটা করবেন কাদের দিয়ে? বন্ধুগণ, তারা বলে যে আমরা যখন হল পাড়ায় মিছিল নিয়ে যাই তখন নাকি সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দেয়। আমরা মনে করিয়ে দেই 15 জুলাইয়ের কথা, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, এই ব্যানারে যখন আমরা ওই 71 হলে মিছিল নিয়ে গেছিলাম তখনও আমরা এই ভুয়া ভুয়া ধ্বনি শুনেছিলাম। তাহলে কি এখন এই শিবিরের শেল্টারে ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে যেভাবে ছাত্রলীগের শেল্টারে এই দেশে শিবির পুনর্বাসিত হয়েছিল, যেভাবে এই দেশে রাজাকাররা পুনর্বাসিত হয়েছিল? আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এখান থেকে যে কোনোভাবেই ওই গণহত্যাকারীদের সাথে কোথাও দেশের জনগণের সহাবস্থান নিশ্চিত করা সম্ভব না। কারণ আমাদের কমিউনিস্ট নেতা বলে গিয়েছিলেন যে তলোয়ারের সাথে গর্দনের কোনো সংলাপ হয় না। বন্ধুগণ, যারা এই দেশের মানুষের উপরে নিপীড়ন চালায়, যারা এই দেশকে অস্বীকার করে, তারা আগামী দিনে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করবে। আপনারা দেখবেন ওই আওয়ামী লীগ আর জামাত শিবিরের চরিত্র একই রকম। তারা রাজনীতি করে একই রকম ভাবে, তারা স্লোগান দেয় একই রকম ভাবে, তারা নেতাকে প্রটোকল দেয় একই রকম ভাবে, কারণ দীর্ঘ 16 বছর তো তারা সেইটাই প্র্যাকটিস করেছে, আমরা তো করিনি। তারা জোরে জোরে স্লোগান দেয় দিল্লি না ঢাকা। মনে করিয়ে দেয় এই দেশে যখন মোদি আসছিল তখন এই বামপন্থী ছাত্র নেতারা, এই বামপন্থী ছাত্ররা এখানে মিছিল করেছিল এবং সেই মিছিলে হামলা চালিয়েছিল ছাত্রলীগ। সেই ছাত্রলীগের সাথে ছিল এই শিবির কর্মীরা। আমরা মনে করিয়ে দেই এই মোদিকে ওয়েলকাম জানিয়েছিল ওই শিবিরের বাপ যুদ্ধাপরাধী জামাতের নেতা, সেই তৎকালীন জামাতের আমির। তখন বামপন্থী ছাত্ররা ছিল রাজপথে, আজকেও বামপন্থী ছাত্ররা আছে রাজপথে। কারণ এই ইন্টারিম সরকার আর আওয়ামী লীগের যে চরিত্র তা যে একই, তা যে মিলে যাচ্ছে তা আমরা বুঝতে পারছি। হাসিনা যেমন আমাদেরকে কথায় কথায় আটকিয়েছে, তার ডিজিটাল বাংলাদেশ, তার আধুনিক বাংলাদেশের গল্প শুনিয়ে, উন্নয়নের গল্প শুনিয়ে এই সরকার আমাদেরকে কি শোনাচ্ছে? তারা আমাদেরকে বোঝাচ্ছে সংস্কারের কৌশল। সংস্কার যদি ওই আওয়ামী লীগের রাজনীতির মতো হয় তাহলে মনে করিয়ে দেই এই রাজনীতিও এই দেশের মানুষ, এই দেশের ছাত্ররা উপড়ে ফেলে দিবে। তখন আপনারা কোথায় যাবেন? আপনাদের মাটি কোথায় হবে? কারণ এই দেশের মুক্তিকামী জনগণের মধ্যে ওই হাসিনা যেমন জায়গা পায় নাই, আপনারাও জায়গা পাবেন না। বন্ধুগণ, চট্টগ্রাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এই শিবিরের এই নৃশংস হামলা আমাদেরকে সেই ছাত্রলীগের হামলার কথাই মনে করিয়ে দেয়। এই ক্যাম্পাসে নারীদের উপরে আক্রমণ করেছিল ছাত্রলীগ, সেইভাবেই যেভাবে শিবির আজকে জুলাই যোদ্ধাদের পেছন থেকে লাথি মেরেছে। আমরা মনে করিয়ে দেই যে ছাত্রলীগের যেভাবে এই ক্যাম্পাসে ঠাঁই হয় নাই, হচ্ছে হয়তো বা ঠাঁই আপনার শিবিরের শেল্টারে, কিন্তু একইভাবে ওই শিবিরের ঠাঁই ওই ক্যাম্পাসে হবে না। ঘোষণা দিয়ে পুনরায় ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি কায়েম করেছে এই শিবির। আবার সেই প্রথমে তারা পায়তারা করেছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধের, এখন তারা আবার সেই ছাত্র রাজনীতির নতুন যে গণতান্ত্রিক চর্চা তাকে বাদ দিয়ে তারা গণতান্ত্রিক আন্দোলনে হামলার মাধ্যমে ক্যাম্পাসে ক্যাম্পাসে সেই ক্যাডার ভিত্তিক সন্ত্রাসী রাজনীতি কায়েম করছে। বন্ধুগণ, আমরা যেমন ছাত্রলীগকে প্রতিহত করেছি, আমরা এই জামাত শিবিরকেও প্রতিহত করব। আমাদের এই আন্দোলনে যারা আমাদের কথা শুনছেন, যে রিক্সা চালকরা, যে শিক্ষার্থী ভাই ও বোনেরা, যে সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের কথা শুনছেন, তারা ইতিহাসের সঠিক সাইডের সঠিক পক্ষে থাকার জন্য আমাদের সাথে এই আন্দোলন তীব্রতর করতে যুক্ত হন। একই সাথে আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই যে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হামলা চালানো হয়েছে তার জবাব ওই দেশের মানুষজন ঠিকঠাক দিবে এবং আমাদের এই প্রতিরোধ
জারি থাকবে। বন্ধুগণ, একটি ঘোষণার মাধ্যমে আজকের সমাবেশ, গণতান্ত্রিক ছাত্র জোটের এই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই সমাবেশ আমি এখানেই সমাপ্ত ঘোষণা করব। আগামীকাল 3টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এই রাজাকারের বেকসুর খালিশ এবং তারই সাথে চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় জামাত শিবিরের নৃশংস হামলার প্রতিবাদে আগামীকাল রাজু ভাস্কর্যের পাদদেশে 3টায় সংহতি সমাবেশ নাগরিক সমাবেশ আয়োজিত হচ্ছে। আপনাদের সকলকে সেই সমাবেশে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে গণতান্ত্রিক ছাত্র জোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমাবেশ এখানেই শেষ করছি। ধন্যবাদ।